Hello everybody, welcome to the Way of Solution. 17th মার্চ 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর নিয়ে চলে আসলাম, যেখানে আমরা আজকে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। তো যারা ক্লাসে যুক্ত হচ্ছ সকল স্টুডেন্টসকে আমরা এই পর্বটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব এবং প্রতিদিনের তোমাদের এই জিকে প্রশ্ন উত্তরের সেশন সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সমস্ত স্টুডেন্টসের জন্য একটা খুশির খবর, আপার প্রাইমারির জন্য আমরা একটা প্র্যাকটিস ব্যাচ নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আপার প্রাইমারির দুটো ক্যাটাগরি, একটা আর্টস এবং আরেকটা সায়েন্স, দুটো ব্যাচ আলাদা আলাদাভাবে তোমরা ভর্তি হতে পারো। যে যেটা নিয়ে প্রিপারেশন করতে চাও, যার যে ব্যাকগ্রাউন্ড সে সেটাতে অবশ্যই প্রিপারেশন করতে পারো। এখানে তোমাদের দুটো আলাদা ব্যাচ করে দেওয়া হয়েছে, দুটোই কিন্তু প্র্যাকটিস ব্যাচ, এটা মাথায় রাখতে হবে। তো এখানে যারা এখনো অ্যাডমিশন নাওনি, চেক আউট করোনি, অবশ্যই চেক করো। নিউ ব্যাচ, এখনো ক্লাস শুরু হয়নি, খুবই শীঘ্রই এখানে ক্লাস শুরু হতে চলেছে। চলো, প্রথম প্রশ্ন। 2026 সালে অনুষ্ঠিত হলো 98 বা 98তম একাডেমি অ্যাওয়ার্ডস। একাডেমিকে আমরা অনেক সময় বলে থাকি অস্কার। তো একাডেমি বা অস্কার পুরস্কার এই বছরে দেওয়া হয়েছে 98তম। সেটিতে কোন চলচ্চিত্রটি সেরা ছবি বা বেস্ট পিকচারের পুরস্কার জিতেছে, মানে সেরা চলচ্চিত্র হয়েছে কোনটা? চারটে তোমরা অপশন দেখতে পাচ্ছ: দ্য লাস্ট ডান্স, ব্লু স্কাই, ওপেনহাইমার অ্যান্ড ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার হচ্ছে বেস্ট সিনেমা বা সেরা চলচ্চিত্রের পুরস্কারটা জিতেছে 2026-এ 98তম অস্কারে। দ্য 98th Academy Award 2026, এখানে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, ডিরেক্টেড বাই পল থমাস অ্যান্ডারসন, ওন বেস্ট পিকচার অ্যাট 98th Academy Award হেল্ড অন মার্চ 15, 2026। তো 15ই মার্চ 2026-এ অনুষ্ঠিত হলো একাডেমি অ্যাওয়ার্ডের 98তম বা অস্কারের 98তম সেরিমনি। সেটাতে পল থমাসের পরিচালিত বা পল থমাসের নির্দেশনায় পরিচালিত আমরা দেখব ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার বেস্ট মুভির বা বেস্ট চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। থমাস অ্যান্ডারসন ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার সোয়েপ্ট দ্য সেরিমনি উইনিং 6 অ্যাওয়ার্ড। তো এই যে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, এরা পুরো সেরিমনিতে সবচেয়ে বেশি কিন্তু আমরা দেখবো অ্যাওয়ার্ড জিতেছে, এবং এটা তারা জিতেছে অস্কার। এই বছরে অস্কার যদি আমরা দেখি, সবচেয়ে বেশি 24টি ক্যাটাগরিতে অস্কার দেওয়া হয়, তার মধ্যে 6টি জিতেছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, অ্যান্ড মোস্ট অ্যাওয়ার্ড জেতার কিন্তু খেতাবটা তারা জিতেছে সোয়েপ্ট দ্য সেরিমনি। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রথমে এই অস্কারটা দেখলাম। এবারে দেখো, অস্কার পুরস্কার যে দেওয়া হয়, এটা আমি আবার বলছি 24টি ক্যাটাগরিতে দেওয়া হয়ে থাকে, প্রতি বছরেই দেওয়া হয়। তো সেখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে কারা অস্কার জিতেছে, কোন সিনেমা জিতেছে, ইত্যাদি ইত্যাদি একটু দেখে নিই। সেরা চলচ্চিত্র হয়েছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, ডিরেক্টেড বাই পল থমাস অ্যান্ডারসন, এবং সেই পল থমাস অ্যান্ডারসন এই বছরের সেরা পরিচালক বা বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ডটাও কিন্তু জিতেছেন। এর সাথে সাথে সেরা অভিনেতা হয়েছেন মাইকেল বি জর্ডান, সিনার্স বলে একটা কিন্তু সিনেমা থেকে, এবং সেরা অভিনেত্রী জেসি বাকলি, হ্যামনেট থেকে। হ্যামনেটের কথা আমরা শুনেছি গোল্ডেন গ্লোব বা বাফটা ইত্যাদি অ্যাওয়ার্ডের সময় আমরা কিন্তু শুনেছি। বাফটা নিয়েও আমরা আগে কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, গোল্ডেন গ্লোব নিয়েও আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি। সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন, মানে সাইড অ্যাক্টর যিনি হয়েছেন, তিনি হচ্ছেন শন পেন, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার থেকেই। এবং সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন যিনি, তিনি হচ্ছেন অ্যামি ম্যাডিগান, যিনি ওয়েপেন্স বলে একটা সিনেমা থেকে। সেরা মৌলিক গান মানে বেস্ট অরিজিনাল সং হয়েছে গোল্ডেন কে পপ ডেমন হান্টার্স থেকে, এবং সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বেস্ট ইন্টারন্যাশনাল মুভি বা বেস্ট ইন্টারন্যাশনাল পিকচার হয়েছে সেন্টিমেন্টাল ভ্যালু, নরওয়ে দেশ থেকে। চলো, এই কয়েকটা ইম্পর্টেন্ট আমরা এখান থেকে জিনিস জেনে নিলাম। আই হোপ তোমাদের এই কয়েকটা তথ্য তোমাদের অনেক কাজে আসবে। এগুলো একটু তোমরা নোট করে নেবে খাতাতে। আমাদের আপকামিং এক বছরের মধ্যে যত ধরনের পরীক্ষা হবে সব জায়গাতেই কিন্তু এটা কাজে আসবে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর ভিতরে প্রথম চারটে ক্যাটাগরি মোস্ট ইম্পর্টেন্ট: সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, চারটে মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো, এরপরে আমরা অস্কার দেখে নিলাম। এবারে দেখি 2026 সালের ওয়ার্ল্ড বক্সিং ফিচার কাপে কোন ভারতীয় মহিলা বক্সার স্বর্ণপদক জয় করেছেন? একজন ভারতীয় মহিলা বক্সার 2026 সালে ওয়ার্ল্ড বক্সিং ফিচার কাপে সেরা মহিলা বা ভারতীয় মহিলাদের মধ্য থেকে স্বর্ণ পদক জয়লাভ করেছেন, গোল্ড মেডেল জিতেছেন। তিনি হলেন চন্দ্রিকা পূজারী, ভারতীয় বক্সার। দেখা যাক, চন্দ্রিকা পূজারী উইন্স গোল্ড অ্যাজ ইন্ডিয়া ফিনিশ উইথ 5 মেডেল অ্যাট ওয়ার্ল্ড বক্সিং ফিচার্স
কাপ 2026। তো ওয়ার্ল্ড বক্সিং ফিচার্স কাপে ভারত 5টা মেডেল জিতেছে, যার ভিতরে চন্দ্রিকা পূজারি কিন্তু গোল্ড মেডেলও জিতেছে এবং ভারত সেখানে 5টি মেডেল জিতে কিন্তু সেটা ফিনিশ করেছে। তো ভেরি ইম্পর্টেন্ট চন্দ্রিকা পূজারি, এর থেকে আমাদের আপকামিং পরীক্ষাতে প্রশ্ন থাকতে পারে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে আমাদের বিভিন্ন সেন্ট্রালের পরীক্ষার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট একটা নাম। চলো এরপরেরটা 2024-25 মরশুমের জন্য বিসিসিআই এর পলি উমরিগড় অ্যাওয়ার্ড কে জিতেছেন? পলি উমরিগড় হচ্ছে একজন ভারতীয় ক্রিকেটার প্রাক্তন, তার নামে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। পলি উমরিগড়ের নামে যে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়, এটা দেওয়া হয়ে থাকে বেস্ট, যিনি একটা মরশুমের যিনি বেস্ট ক্রিকেটার হয়ে থাকেন, মেল ক্রিকেটার, পুরুষ ক্রিকেটার, তাকে বিশেষ করে অ্যাকচুয়ালি দেওয়া হয়, বা পলি উমরিগড় অ্যাওয়ার্ডসটা। তো 2026 সালে এসে 2024-25 মরশুমের জন্য পলি উমরিগড় অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, অ্যান্ড সেটা জিতেছেন শুভমান গিল, ভারতীয় আমরা যে দেখি ওডিআই ক্রিকেট দলের ক্যাপ্টেন এবং টেস্ট ক্রিকেট দলেরও ক্যাপ্টেন হয়ে তিনি অভিষেক করেছিলেন। তো যাই হোক, পলি উমরিগড় অ্যাওয়ার্ডস বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার 2024-2025 মেন্স জিতেছে শুভমান গিল। এরপরে দেখো 2024-25, আবার বলছি পলি উমরিগড় কাকে দেওয়া হয়? যিনি বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার হয়ে থাকেন তাকে দেওয়া হয়, বিশেষ করে ভারতীয়দের মধ্যে। 2024-25 মরশুমের জন্য বিসিসিআই এর বর্ষসেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার পুরস্কার কে জিতেছেন? বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, তারা রিসেন্টলি প্রোভাইড করেছে একটা পুরস্কার, আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার পুরস্কার। এই অ্যাওয়ার্ড সেরিমনিতে যিনি 2024-25 মরশুমের জন্য সেরা মহিলা ক্রিকেটার পুরস্কার জিতেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে, তিনি হচ্ছেন স্মৃতি মান্ধানা। শুভমান গিল অ্যান্ড স্মৃতি মান্ধানা are named the best men's and women's international cricketer respectively at the BCCI নামন অ্যাওয়ার্ড 2026 অন স্যাটারডে। শনিবারে অনুষ্ঠিত হওয়া বিসিসিআই এর নমন পুরস্কার সেরিমনি, নমন অ্যাওয়ার্ড 2026 সেখানে শুভমান গিল এবং স্মৃতি মান্দানাকে সেরা পুরুষ ক্রিকেটার, যেটাকে পলি উমরিগড় বলছি আমরা, একটু আগেই দেখেছি এখানে পলি উমরিগড় বলা হচ্ছে, হ্যাঁ, এবং সেরা মহিলা ক্রিকেটার হিসেবে স্মৃতি মান্দানাকে সম্মানিত করা হয়েছে। অলরাইট, চলো এর পরেরটাতে আমরা আসব। এটি সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন অভয়ারণ্যে অবৈধ বালি উত্তোলন বন্ধে স্বতঃস্ফূর্ত পদক্ষেপ গ্রহণ করেছে? রিসেন্টলি সুপ্রিম কোর্ট, ডিয়ার স্টুডেন্টস, যে রাজ্যে অবৈধ বালি উত্তোলনে বন্ধে একটা স্বতঃস্ফূর্ত পদক্ষেপ গ্রহণ করেছে, সেটি হচ্ছে চম্বল অভয়ারণ্য। চম্বল অভয়ারণ্য, চলো এখানে দেখা যাক। সুপ্রিম কোর্ট টেক্স সুমোটো কগনিনেন্স অফ ইনলিগাল স্যান্ড মাইনিং ইন চম্বল স্যাংচুয়ারি। ওকে, তো চম্বল স্যাংচুয়ারিতে যে ইনলিগালভাবে, অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছিল, সেটা বন্ধের জন্য সুপ্রিম কোর্ট সুমোটো কগনিনেন্স একটা, বা যেটাকে আমরা বলছি স্বতঃস্ফূর্তভাবে কিন্তু একটা পদক্ষেপ গ্রহণ করেছে। ওকে, চলো এরপরেরটা, দু সালের মার্চ মাসে ভারতের শিশুদের স্থূলতা, মানে ওবিসিটি যেটাকে বলা হচ্ছে, মোটাপা, হ্যাঁ, স্থূলতা মোকাবিলায় হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফাউন্ডেশন কোন সংস্থার সাথে অংশীদারিত্ব শুরু করেছে? বলে ফেলো, কোন সংস্থার সাথে অংশীদারিত্ব শুরু করেছে হু? রাইট অ্যান্সার হচ্ছে নোভো নর্ডিক্স এর সাথে। দেখো, The WHO বা World Health Organization Foundation and Novo Nordisk launched a partnership in March 2026 to combat rising childhood obesity in India. ভারতে যে বাড়তি কমব্যাট বা রাইজিং চাইল্ডহুড ওবেসিটি, বা যেটাকে আমরা বলছি শিশুদের মোটাপা, শিশুরা যে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে, খাচ্ছে দাচ্ছে শুধু, ঘুমাচ্ছে, এর ফলে শিশুরা কিন্তু মোটা হয়ে যাচ্ছে। তো চাইল্ডহুড ওবেসিটি এটা কমানোর জন্য, ডিয়ার স্টুডেন্টস, নর্ডিক্স, নোভো নর্ডিক্স এবং হু ফাউন্ডেশন দুজনে কিন্তু অংশীদারিত্ব বা পার্টনারশিপ করেছে রিসেন্টলি। এরপরেরটা 2026 সালে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ভারত মোট কতগুলি পদক জিতে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে? তো দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছিল ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স, সেখানে ভারত মোট কতগুলি পদক জিতেছে? টোটাল
208টি পদক জিতেছে আমাদের ভারত, এবং 208টি পদক জেতার সাথে সাথে ভারত টপ পজিশন কিন্তু হাসিল করেছে। ইন্ডিয়া টপস মেডেল টেবিল অ্যাট ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2026 ইন নিউ দিল্লি। এটা নতুন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছিল, আমরা জানি এখানে ভারত থেকে অনেকেই কিন্তু পদক ইতিমধ্যে জিতেছে। আমরা গত 2 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে করেছি, প্রীতি পাল, তারপরে সুমিত আন্তিল, এরাও কিন্তু পদক জিতেছে। টোটাল ভারত এখানে 208টি মেডেল জিতে পদক তালিকার টপ পজিশন বা প্রথম স্থান অধিকার করেছে আমাদের ভারত। এরপরেরটা, সম্প্রতি মানস ন্যাশনাল পার্কে আবিষ্কৃত একটি নতুন উদ্ভিদ প্রজাতির নামকরণ কোন বিখ্যাত অসমীয়া সঙ্গীত শিল্পীর নামে করেছেন? সম্প্রতি মানস ন্যাশনাল পার্ক কোথায় আছে? এটা আসাম রাজ্যে। সেখানে একটা নতুন প্রজাতির উদ্ভিদ আবিষ্কার করা হয়েছে, উদ্ভিদ প্লান্ট আবিষ্কার করা হয়েছে। সেই প্লান্টটার নাম রাখা হয়েছে কোন অসমীয়া সঙ্গীত শিল্পীর নামে? জুবিন গার্গ, ভূপেন হাজারিকা, অনিমা চৌধুরী নাকি অঙ্গরাগ মহন্ত, যাকে আমরা পাপন নামে চিনে থাকি? রাইট অ্যান্সার জুবিন গার্গ হবে, যেহেতু জুবিন গার্গ আসামের খুব বড় একজন সিঙ্গার ছিলেন। গত বছরে তার একটা কিন্তু অবিশ্বাসনীয়ভাবে মৃত্যু হয়েছিল। সো সেই জুবিন গার্গের নামে তাকে রিসেন্টলি আমরা দেখব সম্মানিত করা হয়েছে, তার নামে একটা প্লান্ট বা উদ্ভিদের নাম রাখা হয়েছে। এ নিউ প্লান্ট স্পিসিস অ্যাট মানস নেমড আফটার জুবিন, জুবিনের নামে একটা বা জুবিন গার্গের নামে একটা উদ্ভিদের নাম রাখা হয়েছে। এই নিউ প্লান্ট স্পিসিস, যেটা নতুন প্লান্ট যেটা নাম রাখা হয়েছে, তার নামটা হচ্ছে ওজবেকিয়া জুবিন গার্গিয়ানা। ওজবেকিয়া জুবিন গার্গিয়ানা বলে এই উদ্ভিদটার নাম রাখা হয়েছে। হ্যাজ বিন ডিসকভার্ড ইন আসাম মানস ন্যাশনাল পার্ক অ্যান্ড নেমড ইন অনার অফ রিনাউন্ড সিঙ্গার জুবিন গার্গ। তো বিখ্যাত সিঙ্গার, একজন খুব বিখ্যাত আসামের সিঙ্গার জুবিন গার্গ, তার নামে এটা নামাঙ্কিত করা হয়েছে, যেটা আবিষ্কৃত হয়েছে আসামের মানস ন্যাশনাল পার্কে। ঠিক আছে, নামটা আরেকবার জেনে রাখো, কি বলা হলো? ওজবেকিয়া জুবিন গার্গানিয়া, সরি গার্গিয়ানা, জুবিন গার্গিয়ানা। যাই হোক, এরপরেরটা, গ্রামীণ এলাকায় জল সরবরাহ প্রকল্পগুলি ট্র্যাক করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক সম্প্রতি কোন আইডি চালু করেছে? কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের বর্তমানের মন্ত্রী বা মিনিস্টার হচ্ছে CR পাটিল। ঠিক আছে, CR পাটিল বর্তমানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের দায়িত্বে আছেন। তো সেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের দায়িত্বে যিনি আছেন, তিনি রিসেন্টলি একটা আইডি লঞ্চ করেছেন গ্রামীণ এলাকায় জল সরবরাহ প্রকল্পগুলোকে ট্র্যাক করা, ম্যাপিং করার জন্য। সেটির নাম হচ্ছে সুজল গাঁও আইডি। ইউনিয়ন মিনিস্টার অফ জলশক্তি CR পাটিল, যিনি লঞ্চেস সুজল গাঁও আইডি, সুজল গাঁও আইডি বলে একটা আইডি লঞ্চ করেছে। ইউনিক আইডিস, এই ব্যতিক্রমী আইডিটা লঞ্চ করা হয়েছে ফর ম্যাপিং রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম। তো যে গ্রামীণ অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে যে জল সাপ্লাই করার চেনগুলো আছে, জল সরবরাহ যে প্রকল্পগুলো আছে, সেগুলোকে ম্যাপিং করা এবং ট্র্যাক করার জন্য এটা চালু করা হয়েছে। চলো এরপরেরটা, সম্প্রতি চিলির নতুন রাষ্ট্রপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? চিলি দেশ, দক্ষিণ আমেরিকার একটা দেশ চিলি। তো এই যে চিলি দেশ, চিলির নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। সো সেই চিলির নতুন রাষ্ট্রপতি হয়েছেন অ্যান্তনিও কাস্ত। অ্যান্তনিও কাস্ত, হোসে অ্যান্তনিও কাস্ত সর্ন ইন অ্যাজ চিলিয়ান বা চিলিস প্রেসিডেন্ট। তো হোসে অ্যান্তনিও কাস্তা বা কাস্ত, তিনি রিসেন্টলি চিলির প্রেসিডেন্ট হিসাবে, রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। চিলি বলে দেশটা, রাজধানী হচ্ছে সান্তিয়াগো। মহাদেশ সাউথ আমেরিকা, এটা সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা মহাদেশে টোটাল 12টি দেশ আছে, তার ভিতরে একটা এটা। রাষ্ট্রপতি হোসে অ্যান্তনিও কাস্ত রিসেন্টলি শপথ নিয়েছেন। মুদ্রা চিলিয়ান পেসো, এখানকার মুদ্রার নাম চিলিয়ান পেসো। সরকারি ভাষা স্প্যানিশ চিলির। এই হচ্ছে চিলি সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য। এই হচ্ছে আমাদের 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। আই হোপ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ইচ অ্যান্ড এভরিবডি সকলে লাইক করতে ভুলবে না। অ্যান্ড প্রতিদিনে একটা কারেন্ট অ্যাফেয়ার্স করতে অনেক মেহনত যায়, এটা তোমরা নিশ্চয়ই জানো। তো ইচ অ্যান্ড এভরিবডি ক্লাসটিকে শেয়ার করবে, আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে অবশ্যই ফলো করতে পারো, হ্যাঁ, এবং বিভিন্ন জায়গাতে আমাদের সাথে জুড়ে থাকতে পারো। ওকে, চলো ভালো, আমরা পরের আজকে জিকে প্রশ্নে আসবো। জিকে প্রশ্নে কি বলা হচ্ছে সেটা দেখো। জিকে প্রশ্নে বলা হচ্ছে কোনটি একটি জোভিয়ান গ্রহ নয়। জিকেটা শুরু করে দিলাম। সো যারা ক্লাসে আছো সকলকে বলি লাইক করো, ইচ অ্যান্ড এভরিবডি ক্লাসে একটা করে দ্রুত লাইক করো। কোনটা একটি জোভিয়ান গ্রহ নয়? জোভিয়ান গ্রহ কাদের বলে? যে সমস্ত গ্রহগুলো গ্যাস দৈত্য, ঠিক আছে, গ্যাস দৈত্য।
তাদেরকে আমরা জোভিয়ান গ্রহ বলি। আর জোভিয়ান গ্রহগুলো বেশিরভাগ সব বহিস্থ গ্রহ। বহিস্থ গ্রহ, দেখো সৌরজগতে প্রথম যে 4টি গ্রহ আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই গ্রহগুলো হচ্ছে ইনার প্ল্যানেট, এগুলোকে অন্তস্থ গ্রহ বলা হয়। আর তার বাইরে বৃহস্পতি, শনি, নেপচুন এবং ইউরেনাস, ইউরেনাস এই যে গ্রহগুলো আছে এইগুলো হচ্ছে বহিস্থ গ্রহ। আর এই বহিস্থ গ্রহগুলোকে আমরা জোভিয়ান প্ল্যানেট বলি। তো এর ভিতরে বুধ হচ্ছে একটা ইনার প্ল্যানেট, তো এটা কখনোই জোভিয়ান হবে না, কারণ যেগুলো আউটার প্ল্যানেট সেগুলোই হচ্ছে জোভিয়ান প্ল্যানেটের মধ্যে পড়ে। সো অবশ্যই বুধ একটা জোভিয়ান গ্রহ নয়। বুধও নয়, পৃথিবীও নয়, শুক্রও নয়, মঙ্গলও নয়। বাকি যেগুলো আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন সবগুলোই জোভিয়ান। ভারতের কোন রাজ্যে পাধার নৃত্য মৎস্যজীবী সম্প্রদায়ের জনপ্রিয় লোকনৃত্য? একটা রাজ্যে পাধার সম্প্রদায়ের মৎস্যজীবী যারা আছে সে একটা রাজ্যে সেই মৎস্যজীবীদের দ্বারা পাধার বলে একটা নৃত্য মানে পরিবেশন করা হয়ে থাকে। তো সেই রাজ্যটির নাম হচ্ছে গুজরাট। গুজরাটের নৃত্য হচ্ছে পাধার, সেখানকার মৎস্যজীবী সম্প্রদায়ের একটা নৃত্য এটা। এছাড়া গুজরাটের গুরুত্বপূর্ণ ফেমাস দুটো নৃত্য আমরা জানি, টিপ্পনি, টিপ্পনি আর কি কি আছে, টিপ্পনি ছাড়া গরবা, আর কি আছে ডান্ডিয়া। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে গুজরাটের ইম্পর্টেন্ট কিছু নৃত্যের মধ্যে পড়ে, তাই না? এরপরে শাহনামা বইটি কে লিখেছিলেন? শাহনামা, আল বেরুনি, আল মাসুদি, সুলাইমান ফিরদৌসি। শাহনামা বলে এই বিখ্যাত পুস্তকটির লেখক হচ্ছে ফিরদৌসি। বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? বিশ্বের বুকে প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা। কোন দেশের ছিলেন? ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়ার ছিলেন। সোভিয়েত রাশিয়া থেকে বিশ্বের প্রথম ব্যক্তি, তিনিও মহাকাশে গেছিলেন। বিশ্বের প্রথম মহিলা, তিনিও মহাকাশে গেছিলেন। আচ্ছা, প্রথম কে মহাকাশে যায় বলো তো দেখি? প্রথম ব্যক্তি হিসাবে কে মহাকাশে যায়? প্রথম ব্যক্তি হিসাবে যিনি মহাকাশে যায় তিনিও ইউএসএসআর থেকে ছিলেন, তিনি হচ্ছেন ক্যাপ্টেন ইউরির গ্যাগারিন। ক্যাপ্টেন ইউরির গ্যাগারিন, বুঝলে? চলো এরপরেরটা, উদ্ভিদের কোন কলা মাটি থেকে জল ও খনিজ পরিবহন করে? উদ্ভিদের যে কলাটি, উদ্ভিদের প্রধানত আমরা পরিবহনের দুটি কলা দেখতে পাবো, একটা হচ্ছে জাইলেম আর একটা ফ্লোয়েম। জাইলেমের কাজ সবসময় ঊর্ধ্বমুখী, তো জাইলেম সবসময় নিচের থেকে উপরের দিকে পরিবহন করবে। আর জল আর খনিজ কি মাটিতে থাকে, তো উদ্ভিদ নিচে থেকে উপরের দিকে মানে জল ও খনিজ নিয়ে যাবে জাইলেমের মাধ্যমে। তো জাইলেম, জাইলেম কলার কাজ কি? জাইলেম কলার কাজ হচ্ছে ওয়াটার অ্যান্ড মিনারেলসগুলোকে উদ্ভিদের উপর মুখে বা ঊর্ধ্বমুখে সাপ্লাই করা। আর ফটোসিনথেসিসের মাধ্যমে যে খাদ্য তৈরি হবে, হ্যাঁ, যে তোমার হচ্ছে শক্তি, গ্লুকোজ ইত্যাদি তৈরি হবে, সেটাকে ডিয়ার স্টুডেন্টস ফ্লোয়েম কলার মাধ্যমে, হ্যাঁ, ফটোসিনথেসিস প্রোডাক্ট যেটা থাকবে সেটা ফ্লোয়েম কলার মাধ্যমে কিন্তু নিম্নমুখী বহন হবে উদ্ভিদের অন্যান্য জায়গাতে। এটা হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা দেখতে পাবো ফ্লোয়েমের কাজ। তো জাইলেম সবসময়ই কি করবে? জাইলেম জল এবং মিনারেলস বহন করবে। আর ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য, উদ্ভিদের যে উৎপাদিত খাদ্য ফটোসিনথেসিসের মাধ্যমে বা সালোক সংশ্লেষের মাধ্যমে সেটা উদ্ভিদের দেহে পরিবহন করা। এরপরে নিম্নলিখিত ডিভাইসগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ডেটা বা তথ্য সংরক্ষণ করতে পারে? সংরক্ষণ বা তৈরি লেখা হয়েছে, যাই হোক এখানে তথ্য সংরক্ষণ করতে পারে। নিম্নলিখিত ডিভাইসগুলির মধ্যে যেটা সবচেয়ে বেশি তথ্য সংরক্ষণ করতে পারে সেটি হচ্ছে হার্ড ডিস্ক। হ্যাঁ, হার্ড ডিস্ক সব থেকে বেশি পরিমাণে তথ্য সংরক্ষণ করতে পারে। ফ্লপি ডিস্ক অল্প, সিডি রমে তুমি যতটা দেবে ততটাই, এবং ডিভিডিতেও অল্পই হয়, কিন্তু হার্ড ডিস্কে সবচেয়ে বেশি পরিমাণে তথ্য রাখা যায়। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ড, থাইল্যান্ডের রাজধানীর নাম কি প্রথমে জেনে রাখো। থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক, তাই তো?
থাইল্যান্ডের রাজধানী কি? ব্যাংকক। আর থাইল্যান্ডের মুদ্রা থাই বাত। পেসো বিভিন্ন দেশের মুদ্রা, একটু আগে দেখলাম আমরা চিলির মুদ্রা পেসো। তবে থাইল্যান্ডের আশেপাশের যদি কোনো দেশের কথা বলা হয় তাহলে ফিলিপাইনের মুদ্রা হচ্ছে পেসো, ফিলিপাইন। এছাড়া আরও অনেক দেশের মুদ্রা হচ্ছে পেসো, ফিলিপাইনের মুদ্রা পেসো, আর্জেন্টিনার মুদ্রা পেসো, হ্যাঁ, তারপরে চিলির মুদ্রা পেসো। ডং হচ্ছে ভিয়েতনামের মুদ্রা, ভিয়েতনামের মুদ্রা। আর ইউয়ান হচ্ছে চীনের মুদ্রা, চীনা দেশের মুদ্রা হচ্ছে চীনা ইউয়ান। এরপরে বন্দিপুর জাতীয় উদ্যানটি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? প্রশ্ন 9, বন্দিপুর ন্যাশনাল পার্ক বিশেষ করে বাঘ সংরক্ষণের জন্য খুব বিখ্যাত, এখানে বাঘ আছে, হ্যাঁ, বাঘ প্রকল্প এটি একটি, বন্দিপুর। চলো, এই বাঘ প্রকল্প বন্দিপুর, বন্দিপুর জাতীয় উদ্যানটি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত আছে? অ্যান্সার হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত আছে। কোন দেশকে ক্রিকেটের জন্মদাতা বলা হয়? ক্রিকেটের জন্মদাতা আমরা বলি ইংল্যান্ডকে, ইংল্যান্ডে ক্রিকেটের জন্ম হয়েছে। বিশ্বে অভ্র বা মিকা উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া রইল, কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে। প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সাদা আলো তার উপাদান রঙে বিভক্ত হওয়ার জন্য কোন ঘটনাটি দায়ী? একটা সাদা আলোর ভিতরে আমরা দেখতে পাবো 7 প্রকারের কিন্তু টোটাল আলো থাকে। সেটা যখন প্রিজমের মধ্য দিয়ে তুমি ফেলবে না, তখন সেই সাদা আলোটা 7টি আলাদা আলাদা রঙে ভেঙে যাবে। তো এই যে রঙে ভেঙে যায়, এই প্রক্রিয়াটাকে বা এটা কি কারণে ভাঙে, কি বলা হয় এই ঘটনাকে? এটাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। দেখো, একটা সাদা আলো তুমি ফেললে একটা প্রিজমের উপরে, তারপরে তুমি দেখবে সেই সাদা আলোটা যখন প্রিজমের মধ্য দিয়ে যাচ্ছে, কাঁচের প্রিজমের মধ্য দিয়ে, তখন আলোর বিচ্ছুরণের কারণে এটা সাদা 7টি রঙে ভেঙে যাচ্ছে, যেটাকে আমরা বেনিয়া সহকলা বলে থাকি, ঠিক আছে? তো বেনিয়া সহকলা, এর ভিতরে বেগুনি আলো এর তরঙ্গ দৈর্ঘ্য যদি দেখা যায় সবচেয়ে কম থাকে, আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি থাকে। সো এই হচ্ছে আমাদের 7টা রং, লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশী, নীল, বেগুনি, পরপর। চলে এর পরেরটা, অন মাই টার্মস কার আত্মজীবনী? কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনীর নাম অন মাই টার্মস? এটি শরদ পাওয়ারের আত্মজীবনী। শরদ পাওয়ার কে জানো? ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এনসিপি বলে একটা পলিটিক্যাল পার্টি আছে, শরদ পাওয়ারের এনসিপি পার্টি, সেই পার্টির একজন সদস্য, ঠিক আছে? সদস্য শরদ পাওয়ার, না এনসিপি এসপি যেটাকে বলা হচ্ছে। এনসিপির আবার এখন দুটো ভাগ আছে, হ্যাঁ, এটা যেটা শরদ পাওয়ারের এনসিপি, সেটা এনসিপি পলিটিক্যাল পার্টি, মহারাষ্ট্রের রাজনীতিতে খুব সক্রিয় একটা রাজনীতি পার্টি। ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, গঙ্গা ইজ রাইট অ্যান্সার। নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়? বলো। একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়, ভুল আছে, এটা এমএস এসকেল হবে, অপশন সি হবে। এমএস এসকেল একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? এটা একটা অ্যাপ্লিকেশন, সো এটা ভুল আছে, এমএস এসকেল হবে। চলো এর পরেরটা, যোগ ও গেরসোপ্পা কোন রাজ্যে অবস্থিত? প্রতিদিন একটা করে অ্যানিমেশন ভুল থাকে, কেন বলো তো? এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, প্রতিদিন একটা করে অ্যানিমেশন ভুল থেকেই যায়। গতদিনে একটা ছিল, আজ একটা থাকছে। যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত, এটাকে আমরা বলি মহাত্মা গান্ধী জলপ্রপাত অনেক সময়। তো এই যে মহাত্মা গান্ধী জলপ্রপাত, এটি কোথায় আছে? মহাত্মা গান্ধী জলপ্রপাত আছে কর্ণাটক রাজ্যে। হিন্দি ভাষার জন্য কোন লিপির ব্যবহার করা হয়? হিন্দি ভাষা লেখা হয় না, ওটাকে কি মানে, হিন্দি ভাষা যে লিপিতে লেখা হয়, হ্যাঁ, সেই লিপিটাকে কি বলা হয়? বিভিন্ন ভাষা এরকম লেখার লিপি থাকে, যেমন ইংরেজি লেখার লিপি হচ্ছে ল্যাটিন, হিন্দিরও একটা লিপি আছে, গুরুমুখী হচ্ছে পাঞ্জাবি লেখার লিপি, হ্যাঁ, বাংলা লেখার লিপি। বলো,
এখানে আমরা যে লিপিটার ব্যবহার করি হিন্দি লেখার জন্য সেটা হচ্ছে দেবনাগরী লিপি, ঠিক আছে? দেবনাগরী বলে একটা লিপি। চলো এর পরেরটা, গ্লুকোমা রোগটি শরীরের কোন অঙ্গের সাথে যুক্ত? গ্লুকোমা রোগটি যুক্ত চোখের সাথে, চোখের রোগ হচ্ছে গ্লুকোমা। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি আছে ব্যারেনে। ব্যারেনটা কোথায়? এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত, একটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা অংশ, দ্বীপ, যেটা একটা আগ্নেয় দ্বীপ। বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? লার্জেস্ট ফ্লাওয়ার বিশ্বের মধ্যে। বিশ্বের বৃহত্তম ফুল হচ্ছে র্যাফলেসিয়া। আকাশের নীল রং মূলত কোন ঘটনার কারণে? আকাশ আমরা নিচে থেকে দেখলে মনে হয় না আকাশ কেমন দেখতে, নীল কালারের, তো আকাশেই নীল দেখায় এর কারণে একটা ঘটনা, একটা ঘটনার কারণে আকাশ কিন্তু নীল দেখায়। কিসের কারণে? আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষিপ্তকরণ। বিক্ষিপ্তকরণ দুবার হয়ে গেছে, রাইট অ্যান্সার বিক্ষিপ্তকরণ বা আলোর বিক্ষেপণের কারণে হয়। হুম, চলো এই ছিল আমাদের আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করব ভালো লেগেছে। অ্যান্ড আমরা যে 10টি কারেন্ট অ্যাফেয়ার্স করলাম, আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কেমন ছিল? দারুণ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না? প্রতিদিনই তো আর দারুণ কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায় না, তো চেষ্টা করব বেস্ট অফ বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করার। যারা ডব্লিউবিসিএস, এসএসসি, রেল সব কিছু প্রিপারেশান নিচ্ছ সমস্ত স্টুডেন্টসকে আমি বলবো প্রতিদিন যুক্ত থাকো আমাদের সাথে। আর অবশ্যই অবশ্যই আমাদের অন্যান্য জায়গাতে ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গাতে। চলো ভালো থাকবে সকলে। দিস ইজ আরাবুল রহমান, এতক্ষণ ছিলাম তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এর প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে। টেক কেয়ার, টাটা।